সালের 12ই মার্চ জাতীয় সংসদ ভবনের 4 দেয়ালের ভেতরে আজ যা ঘটল তা কি কেবলই সংসদীয় প্রক্রিয়া নাকি জুলাই বিপ্লবের লাশের ওপর দাঁড়িয়ে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মঞ্চায়ন? খাতা কলমে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত কেন এক রহস্যময় শূন্যতা গ্রাস করল সংসদ কক্ষকে? পর্দার আড়ালে কোন সেই মাস্টারমাইন্ড যিনি অত্যন্ত ধূর্ততার সাথে পাল্টে দিলেন পুরো দাবার ছক? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা যা দেখে খোদ রাজনীতির বোদ্ধাদেরও হিম হওয়ার অবস্থা। আজ আমরা খুঁজব সেই উত্তর, কেন জামায়াত ফিরিয়ে দিল ক্ষমতার স্বাদ, আর কেন ঠিক 30 মিনিটের জন্য থমকে গিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র। শুনুন এক রক্ত হিম করার রাজনৈতিক ইনভেস্টিগেশন। মার্চের তপ্ত রোদে যখন সারা দেশ এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায় ছিল, ঠিক তখনই সংসদ ভবনের করিডরে দানা বাঁধছিল এক গভীর রহস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়মানুযায়ী এই অধিবেশনেই নির্ধারিত হওয়ার কথা সংসদের অভিভাবক বা স্পিকার এবং তার সহযোদ্ধা ডেপুটি স্পিকার। সরকার পক্ষ থেকে বারবার বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছিল এক উদারতার বার্তা। তারা বলছিল তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী, তাই তারা বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে দেখতে চায়। কিন্তু রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক বিশ্লেষকদের মনে তখন একটাই প্রশ্ন, এই উদারতা কি সত্যিই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি বিরোধী দলকে গৃহপালিত করার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র? সংসদ কক্ষে যখন অধিবেশন শুরু হলো, তখন দেখা গেল এক অভূতপূর্ণ দৃশ্য। স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হলে তা গৃহীত হয়, কিন্তু গোল বাঁধল ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। যে পদের জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল, সেখানে দেখা গেল খোদ সরকারি দলের নেত্রকোনা 1-এর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কাইসার কামালকে মনোনীত করা হয়েছে। কেন? কারণ হিসেবে বলা হলো বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব করা হয়নি, কিন্তু এই নাম প্রস্তাব না করার পেছনে লুকিয়ে আছে এক হিমশীতল সত্য। ঘটনার সূত্রপাত আসলে 12ই মার্চের আগের দিন, অর্থাৎ বুধবার। জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বজ্রকণ্ঠে যা বললেন তা সরকারের সাজানো নীল নকশাকে তাসের ঘরের মতো ভেঙে দিল। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, জামায়াত কোনো খণ্ডিত অধিকার চায় না। জামায়াতের এই অনড় অবস্থানের মূল ভিত্তি হল ঐতিহাসিক জুলাই সনদ। ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সনদ তৈরি হয়েছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল যে ডেপুটি স্পিকার পদটি হবে বিরোধী দলের অধিকার। জামায়াত মনে করছে সরকার এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে কেবল একটি পদের টোপ দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে। ডক্টর শফিকুর রহমানের ভাষায়, তারা পিস মিল বা খুচরো কোনো সুযোগ চান না, তারা চান পুরো জুলাই সনদের পূর্ণাঙ্গ প্রতিফলন। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সরকার আসলে জুলাই সনদ নিয়ে চরম গড়িমসি করছে। তারা দেখাতে চাইছে তারা সনদ মানছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চায়। জামায়াত যখন এই ফাঁদ ধরে ফেলল, তখনই তারা এই পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। এটি কেবল একটি পদ ফিরিয়ে দেওয়া নয়, বরং এটি ছিল এক ভয়াবহ রাজনৈতিক প্রতিবাদ। এখন প্রশ্ন আসে, বিএনপি নেতৃত্বাধীন সরকার কেন এই ঝুঁকি নিল? কেন তারা জামায়াতকে বাইরে রেখে নিজেদের লোককেই ডেপুটি স্পিকার বানালো? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর কাছে, তারেক রহমান প্রমাণ করতে চাইছেন যে তার সরকার এককভাবে রাষ্ট্র পরিচালনায় সক্ষম এবং তিনি উগ্রপন্থা বা ধর্মীয় ডানপন্থার ওপর নির্ভরশীল নন। অন্যদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের যে ফ্যাক্টর কাজ করছে, সেই সংস্কারের গতিকে বিএনপি কিছুটা ধীর করতে চায়। তারা চায় দ্রুত ক্ষমতার ভিত্তি শক্ত করতে। জামায়াত যদি ডেপুটি স্পিকার পদে বসে যেত, তবে বিএনপির অনেক নীতিগত সিদ্ধান্তে তাদের সম্মতি বা অসম্মতির ভার বেড়ে যেত। তাই সরকারি দলের পক্ষ থেকে নাম প্রস্তাবের সময় এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন জামায়াত নিধি থেকেই সরে যেতে বাধ্য হয়। এটি ছিল এক নিখুঁত পর্দার আড়ালের ষড়যন্ত্র। দর্শক, অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষ হতেই হঠাৎ ঘোষণা আসে, সংসদ 30 মিনিটের জন্য মুলতবি। কেন এই রহস্যময় 30 মিনিট? পর্দার আড়ালে তখন কার সাথে কার টেলিফোনে বাক্যতণ্ডা চলছিল, সেই চাঞ্চল্যকর তথ্য আমরা একটু পরেই উন্মোচন করছি। ক্ষমতার অন্দরের এমন রক্ত হিম করা এবং গোপন খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক আমাদের সত্যের পথে লড়াই করতে সাহস যোগায়।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর যখন সংসদ সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ করেই অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করেন, তখন সংসদ ভবনের প্রেস গ্যালারিতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গুঞ্জন শুরু হয়। সাধারণ দৃষ্টিতে এটি বিরতি মনে হলেও এটি ছিল এক উত্তেজনাকর সন্ধিক্ষণ। সূত্র বলছে, ওই ৩০ মিনিটে বিরোধী দলীয় নেতার কক্ষ এবং সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে এক শেষ মুহূর্তের রফাদফার চেষ্টা চলছিল। সরকার চাচ্ছিল জামায়াত যেন তাদের বিরোধিতার সুর কিছুটা নরম করে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদের প্রশ্নে এক চুলও নড়তে রাজি হননি। এই ৩০ মিনিটেই নির্ধারিত হয়ে যায় যে আগামী দিনের সংসদ হতে যাচ্ছে এক সংঘাতপূর্ণ ময়দান। ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে সরকার আসলে এক ঢিলে দুই পাখি মারল। প্রথমত, তারা সংসদের নিয়ন্ত্রণ বজায় রাখল। দ্বিতীয়ত, জামায়াতকে সুযোগ দিয়েছিলাম কিন্তু তারা নেয়নি, এই তকমা দিয়ে জনগণের সামনে তাদের নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করল। এটিই ছিল সেই ভয়াবহ নীল নকশার চূড়ান্ত অংশ। কিন্তু আজকের এই সংসদীয় নাটকের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটল তখন, যখন অধিবেশন কক্ষের রাষ্ট্রপতির ভাষণের সময় সমাগত হল। পর্দার আড়ালের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দল এক রক্তহিম করা ও নজিরবিহীন পদক্ষেপ নিল। তারা ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে পরিচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ পুরোপুরি বয়কট করল। সংসদ কক্ষ থেকে একযোগে বেরিয়ে এসে তারা জানিয়ে দিল, জুলাই বিপ্লবের খুনিদের এই পরোক্ষ সহযোগীকে তারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে স্বীকার করে না। এই বয়কট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বঙ্গভবনের সেই বিতর্কিত বাসিন্দার বিরুদ্ধে এক চূড়ান্ত অনাস্থা। তদন্তে বেরিয়ে আসছে এক ভয়াবহ সত্য, এই শাহাবুদ্দিন চুপ্পু, যিনি একসময় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের মদদে অনৈতিকভাবে এই সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। জুলাই গণহত্যার সেই বিভীষিকাময় দিনগুলোতে যখন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন এই রাষ্ট্রপতি রাষ্ট্রীয় খুনিদের হাত থেকে মজলুমদের প্রাণ রক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নেননি। তার সেই নীরবতা ছিল আসলে খুনিদের প্রতি এক নীরব সমর্থন, যা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এখানেই শেষ নয়, বিদেশি পাসপোর্ট গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের যে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তাতে তিনি আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আজ সংসদ কক্ষের ভেতরে এবং বাইরে যে প্রতিবাদের ঝড় উঠেছে, তা একটিই বার্তা দিচ্ছে, বঙ্গভবনে এই ফ্যাসিবাদী প্রতিবিপ্লবের ঘাঁটি রাখা মানেই শত শত শহীদের রক্তের সাথে বেইমানি। তাকে অভিশংসন বা ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করে গ্রেফতারের দাবি এখন আর কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, তা খোদ জাতীয় সংসদে আছড়ে পড়েছে। প্রশ্ন এখন একটাই, এই বয়কটের পর বঙ্গভবনের সেই মাস্টার মাইন্ড কি স্বেচ্ছায় বিদায় নেবেন, নাকি ইতিহাসের এক নির্মম পরিণতির মুখোমুখি হবেন? এখন আসা যাক, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের বীজ বুনেছিল, বর্তমান সংসদ কি তা সত্যিই বহন করবে? জামায়াতের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা নিজেদের রাজপথের শক্তির সাথে আপোষ করবে না। তারেক রহমান খুব ভালো করেই জানেন যে জামায়াতকে সাথে না রাখলে রাজপথে বিএনপি দুর্বল হয়ে পড়বে, আবার জামায়াতকে বেশি ছাড় দিলে আন্তর্জাতিক মিত্ররা অসন্তুষ্ট হবে। তাই তিনি এক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু আজকের এই ডেপুটি স্পিকার নির্বাচন প্রমাণ করল, সেই ভারসাম্য এখন হুমকির মুখে। জামায়াত যদি সরকারের প্রতিটি পদক্ষেপে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকে, তবে সংসদের প্রথম অধিবেশন থেকেই সরকারের প্রতিটি বিল পাশ করা হবে এক অগ্নি পরীক্ষা। জামায়াত যে প্যাকেজ দাবি করছে, তার মধ্যে রয়েছে নির্বাচনের স্বচ্ছতা, বিচার বিভাগের সংস্কার এবং জুলাই বিপ্লবের শিকার পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসন। সরকার যদি এগুলো এড়িয়ে কেবল পদবি বিলিয়ে শান্ত থাকতে চায়, তবে বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ অস্থিতিশীলতা ফিরে আসা কেবল সময়ের ব্যাপার। জামায়াত যে বলছে তারা খণ্ডিত অধিকার চায় না, এটি তাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয়, নাকি সরকারের সাথে চূড়ান্ত বিচ্ছেদের শুরু? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী কয়েক বছরের ভাগ্য। পর্দার আড়ালে বসে থাকা সেই মাস্টার মাইন্ডরা হয়তো ভাবছেন তারা জিতে গেছেন, কিন্তু ইতিহাসের বিচার বড় নিষ্ঠুর। জনগণ দেখছে কিভাবে জুলাই বিপ্লবের সেই সনদ আজ সরকারি নথির স্তূপে চাপা পড়ছে। জামায়াত যখন বলে তারা খয়রাতের পদ নেবে না, তখন তারা আসলে সেই লাখো তরুণের ক্ষোভেরই প্রতিনিধিত্ব করছে, যারা কোনো আপোষকামিতার জন্য প্রাণ দেয়নি। আজকের এই ডেপুটি স্পিকার নির্বাচন কি সত্যিই বিরোধী দলের ব্যর্থতা, নাকি জুলাই সনদের পবিত্রতাকে রক্ষা করতে জামায়াতের এক ঐতিহাসিক আত্মত্যাগ?